মার্চেন্ডাইজ চ্যাপ্টারের অঙ্ক নাম্বার 31। দেখো, অঙ্কে বলা হয়েছে করিম অটো সেল ইউজ এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তারা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করে। জানো, এপ্রিল মাসের 1 তারিখ দ্য নিউ কার ইনভেন্টরি রেকর্ড সো দ্য টোটাল ইনভেন্টরি টাকা 1,44,000। তারা 1,44,000 টাকার পণ্য তারা মজুত করে রাখছে। এই 44,000 টাকার পণ্যের মধ্যে যে যে পণ্যগুলো আছে সেটা হলো এরকম: মডেল এ, মডেল বি, মডেল সি। মডেলে 4টা পণ্য আছে যার প্রত্যেকটার দাম হলো 15,000। মডেল বি 3টা পণ্য 16,000 করে। মডেল সি 2টা পণ্য 18,000 করে। ডিউরিং এপ্রিল, এপ্রিল মাসে দ্য ফলোইং পারচেজ অ্যান্ড সেলস, সকল ক্রয় এবং বিক্রয় আর মেড অন অ্যাকাউন্ট, সকল ক্রয় বিক্রয় বাকিতে হয়েছে। সকল ক্রয় বিক্রয়ের কথা বাকিতে বলা হয়েছে। এখন এই যে বাকিতে বলা হয়েছে আর নিচে বলছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং দ্য পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি মেথডে জাবেদা করতে বলছে। তাহলে আমরা পারপিচুয়ালের জাবেদা নিয়ম হলো যে পারচেজ সংক্রান্ত লেনদেনগুলোকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো, পারচেজের সাথে অ্যাকাউন্টস পেবেলের সম্পর্ক, সেলের জাবেদা 2টা দিব, সেলের রিটার্নেরও জাবেদা 2টা দিব, আর সেলের সাথে অ্যাকাউন্ট রিসিভেবলের সম্পর্ক। এতটুকু মনে রাখলেই হবে। তাহলে আমরা 31 নম্বর অঙ্কে প্রথম যেটা আছে এপ্রিলের 5, এপ্রিলের 5, এপ্রিলের 5-এ বলা হয়েছে পারচেজ 3A কার, এ মডেলের 3টা গাড়ি ক্রয় করছে ফর টাকা 15,000 টাকা ইচ। প্রত্যেকটা গাড়ি 15,000 করে ক্রয় করছে, এরকম 3টা গাড়ি। পারচেজকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। তাহলে এটার জন্য যাবে দা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা হলো ক্রেডিট। কয়টা গাড়ি? সেটা হলো 3টা গাড়ি, 15,000 করে ক্রয় করছি। 3টা গাড়ি, 15,000 ইন্টু 3, 45,000 টাকা। এটা হলো ক্রয় 5 তারিখের। এরপরে 7 তারিখের হিসাব। 7 তারিখে বলা হয়েছে সোল্ড, বিক্রি করছে, তাহলে জাবেদা 2টা হবে। সোল্ড টু এ কার, এ মডেলের গাড়ি বিক্রি করছে ফর টাকা 18,200 টাকা ইচ। প্রত্যেকটা গাড়ি 18,200 টাকা করে। এরকম এ মডেলের 2টা গাড়ি বিক্রি করা হয়েছে এপ্রিল 7। এটার জন্য 2টা জাবেদা যেহেতু দেব, তাহলে এ বি দিয়া করলাম। প্রথমটা হলো বিক্রি করছে, এই জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। এখন কয়টা গাড়ি বিক্রি করছে? বলা হয়েছে 2টা গাড়ি, দাম হলো 18,000 করে, না 18,200 টাকা করে। 2টা গাড়ি বিক্রি করছে, তাহলে 18,200 গুণ 2, 36,400 টাকা। এটার জন্য আরেকটা জাবেদা দিতে হবে, সেটা হলো খরচের, কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন এটার টাকা মনে রাখবা, এই দ্বিতীয় জাবেদার টাকা টেবিল থেকে নিবা সব সময়। এই দ্বিতীয়টার জাবেদা টেবিল থেকে নিবা, টেবিল থেকে। তাহলে এ মডেলের গাড়ি বিক্রি করছে, এখানে এ মডেলের গাড়ি বিক্রি করছি। এ মডেলের গাড়ি 4টা আছে, দেখো 4টা, প্রত্যেক বিক্রি করছি কয়টা? 2টা।
তাহলে এই মডেলের গাড়ির দাম আছে হলো 15,000। তাহলে 15,000 গুণন 2, 30,000 টাকা। 15,000 গুণ 2, 30,000 টাকা। অর্থাৎ 7 তারিখে এ মডেলের দুইটা গাড়ি বিক্রি করছে, যা ক্রয় মূল্য হলো 15,000, বিক্রি করছে 18,200। বিক্রয়ের জাবেদা দুইটা হয়, অ্যাকাউন্ট রিসিভেবল সেলস, দ্বিতীয়টা কস্ট অফ গুডস মার্চেন্ডাইজ ইনভেন্টরি। বিক্রয়টা বিক্রয় যে দামে বিক্রি করছে ওই দামে দিবা, আর যে পণ্যটা দ্বিতীয় খরচ, যেটা উৎপাদন খরচ বা ক্রয় মূল্য, সেটা সবসময় বক্স থেকে নিবা। বক্সে আমাদের 4টা পণ্য আছে, 15,000 টাকা করে, তাহলে দুইটা পণ্য বিক্রি করছি 4টা থেকে, তাহলে 15,000 গুণন 2, 30,000 টাকা। এটা গেল, এটা হলো 5 তারিখ গেল। 7 তারিখ, 7-এর পরে, এরপরে আমাদের আছে 13 তারিখ। এপ্রিলের 13 তারিখে বলা হয়েছে পারচেজ টু সি কার, সি মডেলের দুইটা গাড়ি ক্রয় করছে আবার নতুন করে, 18,000 টাকা ইচ, প্রত্যেকটার দাম 18,000। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কয়টা ক্রয় করছে? দুইটা গাড়ি ক্রয় করছে, 18,000 করে 13 তারিখে। তাহলে 18,000 গুণন 2, 36,000। 36,000 টাকা দ্বারা ক্রয় করছি 18,000 টাকা দামের দুইটা গাড়ি। অবশ্যই সি মডেলের গাড়ি, এটা সি মডেলের গাড়ি, লিখে দিতে হবে না। পরবর্তীতে আছে 17 তারিখ, এপ্রিল 17। এপ্রিল 17 বলা হয়েছে সোল্ড ওয়ান এ কার, এ মডেলের একটা গাড়ি বিক্রি করছে 18,500 টাকা। একটা গাড়ি বিক্রি করছে, একটা করুক আর দুইটা করুক, জাবেদা দুইটা হবে, বিক্রয়ের জাবেদা দুইটা। অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, আর সেলস ক্রেডিট। এখন গাড়ি বিক্রি করছে একটা, তাহলে একটা গাড়ি অবশ্য গুণ না করলেও চলে, 18,500 টাকা করে বিক্রি করছে একটা গাড়ি, তাহলে 18,500ই হবে। এটার সেকেন্ড জাবেদা স্যার এটা কোন চ্যাপ্টার? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আজকে শুরু করলেন? এর আগে একটা ক্লাস করাইছিলাম, মানে একটা অঙ্ক করাইছিলাম, একটা অঙ্ক করাইয়া দুইটা বাসায় দিছিলাম। মার্চেন্ডাইজ ও, থেকে তো পরীক্ষায় আসবেই, এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে পরীক্ষায়। মার্চেন্ডাইজ করে ফেলো। এটা কি ওই চ্যাপ্টার না, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট পেয়েবল? হ্যাঁ হ্যাঁ, মানে জাবেদা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন এটা কোন মডেলের গাড়ি ক্রয় করছে? 17 তারিখে এ মডেলের গাড়ি বিক্রি করছে। এ মডেলের দাম আছে 15,000 করে, তাহলে 15,000 2 দ্বারা গুণ করলে 15,000 টাকাই হবে। 15,000 গুণন 2, 15,000, বুঝতেই পারবা যে 15,000 টাকা দামের একটা গাড়ি বেচছে। এই হইলো 17 তারিখ। 17 তারিখের পরে 20 তারিখে বলছে পারচেস, এটা আমরা করতেছি হইলো 31 নাম্বার অঙ্ক করতেছি, 31। এটা 31 নাম্বার অঙ্ক করতেছি, 31 নাম্বার অঙ্ক। আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে। 20 তারিখে বলা হয়েছে পারচেস টু বি কার, বি মডেলের দুইটা গাড়ি ক্রয় করছে ফর টাকা 16,000 ইচ, প্রত্যেকটার দাম 16,000 করে। তাহলে এপ্রিলের 20, 16,000 করে বিক্রি ক্রয় করছে, ক্রয় করলে এটাকে লিখতে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি।
মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেয়েবল। এখন কয়টা গাড়ি ক্রয় করছে? 20 তারিখে আমরা গাড়ি ক্রয় করছি হলো দুইটা বি মডেলের, দাম হলো 16,000 করে। তাহলে 16,000 গুণন 2, 32,000 টাকা ক্রয় করছি 20 তারিখে। 20 তারিখের পরে আছে 22 তারিখ, এপ্রিলের 22 তারিখ। এপ্রিলের 22-এ দেখো কি বলছে, রিটার্ন ওয়ান বি কার, বি মডেলের একটা গাড়ি ফেরত দিছি। পারচেজ অন এপ্রিলের 20, এপ্রিলের 20 তারিখে। এই যে এইমাত্র দুইটা গাড়ি 16,000 করে দুইটা গাড়ি কিনছি, এখান থেকে এখন একটা গাড়ি আমরা ফেরত দিয়ে দিছি, তার মানে ক্রয় ফেরত। তাহলে ক্রয়ের জাবেদা যা হয় ফেরতের জাবেদা তার উল্টা হয়, তাই এটার জাবেদা ঠিক উল্টায় দিব। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। যেহেতু দুইটা গাড়ি কিনছিলাম, এখন একটা গাড়ি ফেরত, একটা গাড়ির দাম 16,000। এই হলো 22 তারিখ। 22 তারিখের হইলো, পরে আবার একটা 22 আছে, ওটাকে 26 লিখে নিবা, 22-এরটাকে 26 লিখে নিবা। দুইটা 22 আছে, প্রথম 22টা 22 থাকবে, দ্বিতীয় 22টাকে 26 বানায় নিবা। এই অঙ্কটা ভালো করে কইরো, হ্যাঁ, এটা আইতে পারে পরীক্ষায়, যেটা করতেছি। এই চ্যাপ্টার থেকে তো অঙ্ক আসবেই, তবে এটা আসার সম্ভাবনা আছে এখন যেটা করতেছি। 31 নম্বর অঙ্কটা, টাকা টাকা চেঞ্জ করতে পারে। এখানে গাড়ির মডেলের নাম লিখছি, এ মডেল, বি মডেল, সি মডেল। তোমাদের গাড়ির অন্য কোনো ব্র্যান্ডের নামও দিতে পারে, মারুতি, সুজুকি, টয়োটা, এরকম নাম দিয়ে দিতে পারে। সেকেন্ড 22টাকে আমরা 26 লিখতেছি, এপ্রিলের 26। দুইটা 22 তো আর থাকবে না, একটাকে আমরা 26 বানাইছি। মনে রাখো দুইটা 22 আছে, দ্বিতীয় 22টাকে আমরা 26 বানাইছি। বলছে সোল 3 সি কার, সি মডেলের তিনটা গাড়ি ক্রয় করছে 24,000 টাকা ইচ, প্রত্যেকটা 24,000 করে তিনটা গাড়ি বিক্রি করছে। বিক্রি করলে জাবেদা দুইটা হয়। প্রথম জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। 24,000 করে তিনটা গাড়ি, হ্যাঁ 3 সি কার, সি মডেলের তিনটা গাড়ি 24,000 করে। 24 3 72,000, 72 নাকি 76,000, না কত হয় দেখো তো, স্যার 72। 72,000। 72,000। হ্যাঁ। স্যার উপরে বক্সে যে স্যার ইউনিটেড টু দেওয়া সি মডেলে। ও, উপরে প্রথম কথা, উপরে কয়টা আছে ওটা দেখার দরকার নাই, তারপরও আমি বুঝাই দেই। অটোমেটিক ওটা দেখবাই না প্রথম কথা পরীক্ষার হলে। এখন তুমি খেয়াল করো, তোমার কথা হইলো ছিল সি মডেলের গাড়ি আছে দুইটা, বেচলাম কেমনে তিনটা। তুমি দেখো 13 তারিখে সি মডেলের গাড়ি আরো কিনছো দুইটা। জি স্যার। 13 তারিখে দেখো সি মডেলের সেম দামে আরো জি দুইটা স্যার। গাড়ি কিনছো, বুঝছো? জি স্যার। তাহলে ওটা অটোমেটিক চলে আসবে, ওটা দেখার দরকার নাই। জাস্ট তুমি দেখবা হলো ক্রয় মূল্যটা কত। ক্রয় মূল্য 18,000, বেচছি কয়টা, মানে বেশি বেচা মানেই হলো আমি কিনা নিছি আগে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে বিক্রির আরেকটা জাবেদা হলো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 54,000। 54,000, 18,000 গুণন 3, 54,000। খুব ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করো। 54,000 হইল। 26-এর পরে লাস্ট এন্ট্রি 28 নম্বর। 28-এ বলছে সোল্ড ওয়ান বি কার, বি মডেলের একটা গাড়ি বেচছে, একটা গাড়ি, একটা বেচুক তিনটা বেচুক, জাবেদা দুইটাই হবে।
পারপিচুয়াল মেথডে সেম। একটা গাড়ি বিক্রি করছে, একদম সেম জাবেদা। বি মডেলের গাড়ির দাম 16,000, বেচছে 21,000, বাকি টাকা লাভে। এপ্রিল 28, প্রথম জাবেদা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এখন গাড়ি বেচছে একটা 21,000, দ্বিতীয় জাবেদা। কস্ট অফ গুডস সোল্ড, ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। দাম হলো 16,000। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। 32 নাম্বার অঙ্কটা তোমরা একবার নিজেরা বাসায় করবা। SW থাকলো 32, এটা তোমরা নিজেরা করবা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, এটা উঠানো হইলে পরবর্তী অঙ্কে যাব। বত্রিশ আর একটা হলো 16, 16 নাম্বার। এই দুইটা অঙ্ক একটু দেখো তোমরা। এরপরে তোমরা অঙ্ক নাম্বার 7-এ যাও। 7, অঙ্ক নাম্বার 7। আমরা অঙ্ক নাম্বার 7-এ যাব। সাত নাম্বার অঙ্ক করব এরপরে। এটা আশা করি উঠাইছো। যদি কারো সমস্যা থাকে কোশ্চেন করতে পারো, আর না হলে পরবর্তীতে সমস্যা হইলেও যে কোনো সময় জিজ্ঞেস করবো। আমি যদি হোয়াটসঅ্যাপে মনে হয় যদি রেসপন্স না করি, তাহলে ডিরেক্ট ফোন দিবে আমারে। ফোন দিয়ে জিজ্ঞেস করবা যে এটা কোন, আমি অনেক সময় কিন্তু দেখি না। চলো 7 নাম্বার অঙ্কে যাই। 7 নাম্বার অঙ্ক হলো নিট প্রাইস মেথড। নিট প্রাইস, এর আরেকটা নাম হলো ডিসকাউন্ট মেথড। নিট প্রাইস মেথড বা নিট ডিসকাউন্ট মেথড। হ্যাঁ, এই অঙ্কটার আরেকটা নাম নিট প্রাইস মেথড, নিট ডিসকাউন্ট মেথড। আচ্ছা, নিট প্রাইস মেথড, ডিসকাউন্ট মেথডটা কি? এটার বিষয়টা হলো এরকম, যখন পণ্য ক্রয় করব তখন আমরা ডিসকাউন্টটা মূল্য তালিকা থেকে বাদ দিয়ে দিব। অর্থাৎ যে পণ্য ক্রয় করার সময় ক্রয়ের বারটা তাৎক্ষণিকভাবে কেটে রাখা হয়, ওইটা হলো নিট প্রাইস মেথড। ডিসকাউন্টটা সাথে সাথে কর্তন করে দিব। যদি কখনো ডিসকাউন্টের টাকা সময় মতো দিতে না পারি, তাহলে ডিসকাউন্ট যেটা রাখছিলাম আমরা, ওটা আবার ফেরত দিয়ে দিব। নিট প্রাইস মেথডে পারচেজ সেলস উভয় ক্ষেত্রে প্রযোজ্য, তবে তোমরা শুধু পারচেজের ক্ষেত্রে দেখাইবা। এই মেথডের মধ্যে পার্থক্যটা আমরা শুধু পার্থক্যটা পারচেজের ক্ষেত্রে করব। দেখো, শুরু করি তাহলে। রয় প্রিন্টিং স্টার্ট বিজনেস অন জানুয়ারি 1, 2018। 2018 সালে জানুয়ারি 1 তারিখে তারা ব্যবসা শুরু করছে। উইথ ক্যাশ টাকা 2 লাখ, 2 লাখ টাকা ব্যবসা নিয়ে ব্যবসা শুরু করছে, এটা জানুয়ারি মাস। তাই যদি ব্যবসা শুরু করে তাহলে জাবেদা দিতে হবে। ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2005, 2005 হবে না, 2018 হবে। 2018 সালের জানুয়ারি মাসে রয় প্রিন্টিং পারফর্ম দ্য ফলোইং ট্রানজেকশন। নিম্নলিখিত তথ্যগুলো দেওয়া আছে। জানুয়ারি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত রিকোয়ারমেন্ট হিসাবে দেখো, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ আন্ডার দ্য পিরিয়ডিক নিট প্রাইস মেথড ব্রিংস পারপিচুয়াল ইনভেন্টরি। মানে নিট প্রাইস মেথডে করতে বলছে।
তো আমরা এখন নিট প্রাইস মেথডে পারপিচুয়াল ব্যবহার করে নিট প্রাইস শব্দটাকে অ্যাপ্লাই করব। চলো জানুয়ারির 1 তারিখ প্রথমে, জানুয়ারি 1, পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, পণ্য ক্রয় পারচেজের সময় এই নিট প্রাইস মেথডের কার্যকারিতা শুধু পারচেজের জন্য হবে। পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, বাকিতে পণ্য ক্রয়, ফ্রম মার্কস অ্যান্ড সিলস, টাকা 1,00,000 টাকা, এফওবি শিপিং পয়েন্ট, টার্মস হলো 210 N30। বলা হয়েছে মার্কস নামক একটা প্রতিষ্ঠানের কাছ থেকে 1,00,000 টাকার পণ্য তোমরা কিনছো, এফওবি শিপিং পয়েন্ট, শর্ত হলো ক্রেতা পরিবহন খরচ বহন করবে, মানে আমরা কিনছি আমরাই পরিবহন খরচ দিব। টার্মস আরেকটা শর্ত হলো 210 N30, 10 দিনে টাকা দিলে 2% বাড়টা, অন্যথায় 30 দিনে টাকা আমাদেরকে দিতে হবে। এখন এই যে ডিসকাউন্টের কথা বলা হয়েছে, এই নিট প্রাইস মেথড বলা হইলে ডিসকাউন্টের টাকা এখনই মূল্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। ডিসকাউন্টের টাকা মূল্য তালিকা থেকে আমরা বাদ দিয়ে দিব। চলো তাহলে আমরা পারচেজের জাবেদা করব। পারচেজ করলে জাবেদা নরমাল আগের মতো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমি এখানে সংক্ষেপে লিখবো তাড়াতাড়ি হবে যাতে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস পেয়েবল। সংক্ষেপে লিখলে আশা করি তোমাদের সমস্যা হবে না। 1,00,000 টাকা, 2% ডিসকাউন্ট বলছে, 2% বাদ দিয়ে দিবা, 98% ধরে লাইবা, 98,000। অর্থাৎ ডিসকাউন্ট সাথে সাথে কেটে দিবা, ডিসকাউন্ট কখনো ইয়ে রাখবা না, ডিসকাউন্ট কেটে দিবা। হ্যাঁ, যদি নিট প্রাইস মেথড বলে ডিসকাউন্ট পারচেজের সময় ডিসকাউন্ট সাথে সাথে আমরা কেটে দিব, পারচেজের সময় ডিসকাউন্ট কেটে দিব, এই জন্য আমরা ডিসকাউন্ট মাইনাস করব। নিট প্রাইস মেথডের অবশ্যই বা নিট ডিসকাউন্ট মেথড যেটাই বলা থাকুক, পারচেজ করলে বাটটা বাদ দিয়া বাকিটা লিখবা। বাটটা 2%, মনে রাখবা ক্রয় অলওয়েজ 100%, 100 থেকে 2 বাদ, তাহলে 98% ধরবা বাটটা বাদ দিয়ে। আচ্ছা, এরপরে জানুয়ারি 2 তারিখে বলছে পেইড ফ্রেট চার্জ, পরিবহন বিল পরিশোধ করা হয়েছে 4,000 টাকা। পারচেজ অন জানুয়ারি 1 তারিখে একটা শর্ত ছিল শিপিং পয়েন্ট। এই শিপিং পয়েন্ট মানে হলো আমাদের পরিবহন খরচ দিতে হবে আমাদের নিজেদের, আমরা কিনছি আমরাই দিব। এই কারণে এই 2 তারিখে লেনদেনের জাবেদা হবে। আর পারচেজের জন্য যদি পরিবহন খরচ, এটাকে আমরা বলবো ক্রয় পরিবহন, আর ক্রয় পরিবহনকে স্যার মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। কেউ কিছু স্যার হ্যাঁ, এফওবি ডেস্টিনেশন আর এফওবি শিপিং এর ভিতরে পার্থক্য কি? পার্থক্য কি? আচ্ছা দাঁড়াও আমি বলতেছি। শিপিং পয়েন্ট, ডেস্টিনেশন, একটা দেখো কি একটা কইলাম। বাড়ি পর্যন্ত পৌঁছাই দিম, একটা গাড়ি পর্যন্ত পৌঁছাই দিম, এই? না না না, বিষয়টা এরকম না। বিষয়টা হইলো এফওবি শিপিং পয়েন্ট শর্তে যদি পণ্য কিনো, পরিবহন খরচ তুমি নিজের টাকা দিয়ে নিজে লয়ে আইবা তোমার ফ্যাক্টরিতে। অর্থাৎ তুমি কিনছো তোমারই জি। পণ্য কিনতে হবে, মনে করো একটা এসি কিনছো, বাসা পর্যন্ত তোমার নিয়েই যাইতে হবে, নিজের টাকা দিয়ে নিতে হবে, এটা হলো এফওবি শিপিং পয়েন্ট। আর এফওবি ডেস্টিনেশন হলো দোকানদার তোমার বাসায় পৌঁছায় দিয়ে আইবো। এফওবি ডেস্টিনেশন ও, মানে দোকানদার তোমার বাসায় পৌঁছায় দিব, বুঝছো? জি স্যার, বুঝতে এখন পারছি। বিষয়টা হলো থ্যাংক ইউ। এরকম, শিপিং পয়েন্ট এরকম দেখো, শিপিং পয়েন্ট, এই শিপিং পয়েন্ট শব্দটা পারচেজের সাথে থাকতে হবে, পারচেজের সাথে থাকলে হবে। যদি পারচেজের সাথে থাকে তাহলে জাবেদা দিব, কিন্তু শিপিং পয়েন্ট যদি সেলের সাথে থাকে, মনে রাখো শিপিং পয়েন্ট কার সাথে থাকবো, পারচেজের সাথে, তাহলে জাবেদা দিব কিসের জাবেদা, আচ্ছা, পরিবহনের, জি। পরিবহনের জাবেদা, এটা দিব আমরা। কিন্তু শিপিং পয়েন্ট শব্দটাই যদি সেলের সাথে থাকে তখন জাবেদা দিব না, দিব এটা না, দিন না মানে স্যার। পরিবহনের জাবেদা দিব না। বিষয়টা হলো এরকম, মনে করো একটা পণ্য, একটা একটা ফ্রিজ কিনছো, এখন লেখা আছে এফওবি শিপিং পয়েন্ট, তার মানে দোকানদার তোমার বাসায় পৌঁছায় দিব না, তোমার নিজের টাকা দিয়া ভ্যান ভাড়া দিয়া বাসায় নিতে হবে, এটা হলো শিপিং পয়েন্ট। এখন তুমি এই পণ্যটাই এবার কিনছো দোকান থেকে, মনে করো ওই দোকানে এই কথা শুনছো, শুননা গেছো গা, তুমি আর পণ্যটা কিনো না ওই দোকান থেকে, গেছো গা অন্য একটা দোকানে, অন্য দোকানে যাই জিগাইছো,
এটা কিনবো, এটা পরিবহন খরচ কে দিবে? ওইখানে দেখলা শর্ত লেখা আছে এফওবি ডেস্টিনেশন, তখন তোমার বাসা পর্যন্ত ওই দোকানদার পৌঁছাই দিব। এখন দোকানদার পরিবহন খরচ দিব, এটা কি তুমি লিখবা? এটা লিখবা না। না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা তুমি লিখবা না। এখন তাহলে বিষয়টা কি হইলো? আচ্ছা আচ্ছা। পারচেজের সময় যদি শিপিং পয়েন্ট থাকে, শিপিং পয়েন্ট শব্দটা থাকবে পারচেজের সাথে, যদি পারচেজের সাথে শিপিং পয়েন্ট শব্দটা থাকে তাহলে পরিবহনের জাবেদা দিতে হবে, পরিবহনের জাবেদা দিব। যেমন 1 তারিখে পণ্য কিনছি আর এখানে লেখা ছিল শিপিং পয়েন্ট, তাই আমি 2 তারিখে পরিবহনের জাবেদা দিছি। কিন্তু কথা হইলো শিপিং পয়েন্ট কথাটা যদি সেলের সময় লেখা থাকে তাহলে পরিবহনের জাবেদা দিব না, তখন পরিবহনের জাবেদা দিব না। হ্যাঁ, আবার এটার উল্টা ডেস্টিনেশন যেটা, হ্যাঁ ডেস্টিনেশনটা এটার উল্টা কেমনে? এফওবি ডেস্টিনেশন এটা যদি লেখা থাকে তাহলে এই লেখাটা থাকতে হবে সেলের সাথে, সেলের সাথে থাকলে জাবেদা হবে। আর কিসের জাবেদা? এটা তো বললামই, পরিবহনের জাবেদা। ডেস্টিনেশন শব্দটা থাকবো সেলের সাথে, কিন্তু কিন্তু যদি পারচেজের সাথে থাকে, ডেস্টিনেশন পারচেজের সাথে থাকে, মানে তাহলে পারচেজের যাবে সাথে ধরবো না। তাহলে জাবেদা হবে না। কিসের জাবেদা? বিক্রয়ের জাবেদা না পরিবহনের? পরিবহন। হবে হবে না, কথাটা হলো পরিবহন। পরিবহনের সাথে যুক্ত। ক্রয় করছো জাবেদা হবে, বিক্রয় করছো জাবেদা হবে, এটার কোনো মাপ নাই, এটার জাবেদা অবশ্যই হবে। জি স্যার। আচ্ছা, গেল 2 এর পরে 10 তারিখ, জানুয়ারি 10। জানুয়ারি 10 তারিখে বলছে রিসিভ ক্রেডিট, রিসিভ ক্রেডিট দ্বারা ক্রয় ফেরত বোঝায়, মনে রাখবা রিসিভ ক্রেডিট দ্বারা ক্রয় ফেরত বোঝায়। রিসিভ ক্রেডিট ফর মার্কস ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ রিটার্ন টাকা 10,000, 10,000 টাকা, অর্থাৎ 1 লাখ টাকার পণ্য কিনছিলাম, এটা কিন্তু আসলে 1 লাখ টাকার পণ্য, 1 লাখ টাকার পণ্য কিনছিলাম, ডিসকাউন্ট বাদে আমরা 98,000 লিখছি। এই যে 1 লাখ টাকার ডিসকাউন্ট বাদ দিয়ে 98। এখন এই 1 লাখ টাকার পণ্য থেকে 10,000 টাকার পণ্য আমরা কিনে আনার পরে ফেরত দিয়ে দিছি, তাহলে এটাকে বলা হয় ক্রয় ফেরত। ক্রয়ের জাবেদা যা হয় ফেরতের জাবেদা তার উল্টা। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, অবশ্যই বাট্টা বাদ দিয়া 98% লেখবা, বাট্টা বাদ দিয়ে 98%, 9,800, 9,800 টাকা বাট্টা বাদ দিয়া লিখতে হবে, কারণ বাট্টায় আমরা প্রথমেই মূল্য তালিকা থেকে বাদ দিয়েছিলাম। তাই পার্চেজের সময় বাট্টা বাদ দিব, আবার পার্চেজ রিটার্নের সময়ও বাট্টা বাদ দিব, মানে কোনো মাপ নাই। এরপরে জানুয়ারির 12 তারিখ, জানুয়ারির 12 তারিখে 2টা জাবেদা হবে, কারণ বিক্রি করছে। লেখা আছে সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টাকা 90,000, টার্মস 2, 10 and 30, আর মার্চেন্ডাইজ হ্যাড এ কস্ট টাকা 75,000। তাহলে জাবেদা হলো অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 90,000। এখানে ডিসকাউন্টের কোনো কাজ নাই, ডিসকাউন্টের নিট ব্রেসেজের মধ্যে ডিসকাউন্টের কাজটা শুধু পারচেজের ক্ষেত্রে, পারচেজের ক্ষেত্রে, পারচেজের রিটার্নের ক্ষেত্রে, পারচেজের টাকা আদায়ের ক্ষেত্রে। সেলের দ্বিতীয় জাবেদা আগের মতো, সিজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এমআই ক্রেডিট, এটা 75,000 টাকা। দ্বিতীয় জাবেদা 75,000 টাকা, সিজিএস ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। নিট বেসেস এবং 1 নাম্বার যে অঙ্কটা আমরা করলাম আজকে, এর আগে করি মোটরসেল 31, ভালো করে শেখো। এরপরে আমাদের হলো 15 তারিখ, জানুয়ারির 15। আবার জানুয়ারির 15 তারিখে পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টাকা 1 লাখ, টার্মস 2, 10 and 30, এফওবি শিপিং পয়েন্ট, এখানে শর্তটাও সঠিক। তাহলে পারচেজ করছে জাবেদা হবে এমআই ডেবিট, মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন টাকাটা 1 লাখ, 1 লাখ হবে না, যেহেতু এটা ক্রয় লেনদেন, তাহলে বাট্টা বাদ দিয়ে লিখবো 2% বাট্টা, তাহলে 98%, 98,000 টাকা, 2% বাট্টা বাদ দিয়ে 98,000। এরপর হলো জানুয়ারি 19,
জানুয়ারি 19 তারিখে বলা হয়েছে পেইড ইন ফুল ফর পারচেজ অন জানুয়ারি 1। জানুয়ারি 1 তারিখে যে পণ্যটা আমরা কিনছিলাম ওই টাকা আজকে পরিশোধ করে দিছি। তোমরা একটু খেয়াল রেখো, জানুয়ারি 1 তারিখে আমরা কিনছিলাম 1 লাখ টাকার পণ্য, তখন 1 লাখ লেখি নাই, 98,000 লিখছিলাম, কারণ 2% ডিসকাউন্ট বাদ দিছিলাম। এরপরে এই 1 তারিখ থেকে আমরা আবার 10 তারিখে ফেরত দিয়ে দিছিলাম, জানুয়ারি 10, তখন 10,000 টাকার পণ্য ফেরত, কিন্তু 10,000 লিখি নাই, না লেখা এটার পরিবর্তে আমরা লিখছিলাম 8,900। কেন? কারণ 2% ডিসকাউন্ট বাদ দিছি। মনে রাখবা, এটা নিজে 100%, এটা ডিসকাউন্ট 2% বাদ দিয়া, এটা 98%। ডিসকাউন্ট বাদ দিয়া, তাহলে হ্যাঁ নিজে 100%, ডিসকাউন্ট বাদ দিয়া 98%। এখন তাহলে আজকে জানুয়ারির 19 তারিখে টাকাটা পরিশোধ করতে হবে। আমরা বলছি পুরা টাকা দিয়া দিচ্ছি, পেইড ইন ফুল ফর পারচেজ অন জানুয়ারি 19। জানুয়ারির 1 তারিখে যে কিনছিলাম সেটা 19 তারিখে পরিশোধ করছি। এখন কথা হইলো কি জানো? কথা হইলো 1 তারিখে যখন কিনছিলাম শর্ত ছিল 210, 10 দিনে টাকা দিলে 2% বাট্টা। এখন একের সাথে যদি আমি 10 যোগ করি তাহলে 11 তারিখ হয়। তাহলে আমাদেরকে টাকাটা দেওয়ার কথা ছিল 11 তারিখে, কিন্তু দিতে পারি না 11 তারিখে, দিছি হইলো 19 তারিখে। তাহলে তো বাট্টা, আমরা যে বাট্টা রাখছি এটা ভুল রাখছি, এই বাট্টা আবার ফেরত দিতে হবে। তাহলে এটার জন্য জাবেদা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পারচেজ ডিসকাউন্ট লস ডেবিট। পারচেজ ডিসকাউন্ট লস্ট, এলওএসটি, লস্ট মানে হারানো, বাট্টা। আর ক্যাশ ক্রেডিট। এখন কেমনে লিখবা? যে 1 লাখ টাকার পণ্য ছিল, ফেরত হইলো 10,000, তাহলে টাকা দিয়ে দিতে হয়েছে 90,000। কেন 90,000 দিলাম? কারণ আমি ডিসকাউন্ট পাই নাই, এই কারণে 90,000। এন্ড পারচেজ ডিসকাউন্ট লস্ট, আর এখানে এই 90,000-এর দেওয়ার কথা ছিল 98%, আর ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল 2%। তা 90,000-এর 2% হলো ডিসকাউন্টের সামনে, এটা ফেরত দিলাম, বাকি 98% পাওনাদার। পুরো টাকাটা দিয়ে দিতে হইতেছে। তাহলে 90,000 ইন্টু 2%, এটা 1,800 টাকা। 90,000 ইন্টু 98%, 88,200 টাকা। যদি আমরা 11 তারিখের মধ্যে টাকা দিতে পারতাম তাহলে আমরা জানো কত টাকা দিতাম? 88,200 টাকা দিতাম। তখন জাবেদা হয়তো অ্যাকাউন্টস পেবল ডেবিট 88,200, ক্যাশ ক্রেডিট 88,200। এই ডিসকাউন্ট কথাটা তখন আসতো না, পারচেজ ডিসকাউন্ট লস্ট এই কথাটা তখন আসতো না, এই হারানো বাট্টা আসতো না, যদি আমরা 11 তারিখের মধ্যে টাকা দিতে পারতাম। কারণ আমাদের ডিসকাউন্ট রাইখা দিছি কাইটা আমরা, কিন্তু টাকাও আমরা সময় মতো দিয়ে দিছি, তাতে ডিসকাউন্ট তো রাইখাই দিছি। এখন ডিসকাউন্ট রাইখা দিছি, সময় মতো টাকা দিতে পারি না, যেটা রাখছিলাম ওইটা আবার ফেরত দিতে হইব। ক্রয়বারটা আয়, আয় তো হয় ক্রেডিট, ফেরত দিলে হবে ডেবিট, খরচে রূপান্তর হবে, আয় খরচে রূপান্তর হয়ে যাবে। তাই এই জাবেদাটা হয়েছে। এটা কি বুঝছো না? আশা করি। না বুঝলে আবার জিজ্ঞেস করো কিন্তু। জানুয়ারি 20, বাকিরা কই? জানুয়ারি 20 তারিখ, যেদিনকে আমি বিজি থাকি ওদিনকে সবাই ফ্রি থাকে ক্লাস করার জন্য। চলো সামনে যাই। জানুয়ারি 20 তারিখ, রিসিভ এ ক্রেডিট ফ্রম এ সাপ্লায়ার অন জানুয়ারি 15, পারচেজ ফর মার্চেন্ডাইজ রিটার্ন। রিসিভ এ ক্রেডিট মানে ক্রয় ফেরত। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেও বলছিলাম ক্রয়ের জাবেদা যা, ফেরতের জাবেদা তার উল্টা। তাহলে জাবেদা হলো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন যে টাকা আছে এই টাকা বসাইলে হবে না, কারণ ডিসকাউন্ট বাদ দিয়ে দিতে হইব। 15 তারিখে ডিসকাউন্ট ছিল 2%, তাই টাকাটা ছিল কত? 30,000। 30,000 ইন্টু 98% ফেরত, 30,000-এর 98% ফেরত। ডিসকাউন্ট কাইটা রাইখা দিছি, তাই ডিসকাউন্ট আর ফেরত দিতে হবে না।
29,400, 29,400। এরপরে আছে হলো 22 তারিখ, জানুয়ারি 22 তারিখে বলছে মেড সেলস অন অ্যাকাউন্ট টাকা 1 লাখ টাকা, 1 লাখ টাকার পণ্য বাকিতে বিক্রি করছি, টার্মস 210 and 30, এফওবি ডেস্টিনেশন, শর্ত হইলো পরিবহন খরচ আমরাই পরিশোধ করে দিব। মানে আমরা যে পণ্য কিনলাম বেচলাম, আমরা কাস্টমাররে বললাম যে আপনি চলে যান, আপনার বাসায় আমরা পৌঁছাই দিব, তার মানে পরিবহন খরচ আমরাই দিব। তার মানে ডেস্টিনেশন সেলের সাথে দেওয়া আছে মানে পরিবহনের জাবেদা হবে, ডেস্টিনেশন সেলের সাথে আছে মানে পরিবহনের জাবেদা হবে, ডেস্টিনেশন পারচেজের সাথে পরিবহনের জাবেদা হবে না। পরিবহনের জাবেদা দূরের কথা, প্রথম কথা বেচছি এই জাবেদা দিব, আর বেচলে জাবেদা দুইটা হয়, বেচলে জাবেদা দুইটা। প্রথম জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, টাকা 22 তারিখে 1 লাখ টাকা। 2, দ্বিতীয়টা হলো সিজিএস ডেবিট, সিজিএস মানে বুঝছই কস্ট অফ গুড সোল্ড, সিজিএস। আর এমআই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, পরীক্ষায় পারলে আবার আমার মতো এরকম দিও না, এটা 85,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 85,000 টাকা। হ্যাঁ, তারপরে এরপরে চলে যাব পরবর্তী এন্ট্রি, উপরের থেকে মুছলাম। এগুলা দেখবা আবার বাসায়, অঙ্কের মধ্যে যদি আটকায় যাও তখন আমি আবার বুঝাই দিব তোমাদের, আবার বুঝাই দিব ইনশাল্লাহ। এটা করে তারপর আমরা রেশিওটা করব, রেশিও অল্প কয়েকটা অঙ্ক করলে আশা করা যায় কমন করবো। রেশিও প্রত্যেক বছর আসে, এবং তো প্রত্যেক বছর দেখলাম আসে, ইনশাল্লাহ রেশিও সহজ অঙ্ক, এখান থেকে 10 একটা অ্যান্সার করতে পারবা। জানুয়ারি 24, পেড ফ্রেট চার্জ অন সেল জানুয়ারি 20, এই যে 20 তারিখে যেটা, 20 নাকি 20 না, সরি এটা 22 হবে, একটু ঠিক করে নাও, ঠিক করে নাও। 24 তারিখ খেয়াল করো, পেড ফ্রেট চার্জ অন সেল জানুয়ারি 22, 20-এর জায়গায় 22 হবে, 20-এর জায়গায় 22 হবে। 22 তারিখে যে পণ্যটা আমরা বিক্রি করলাম তার পরিবহন খরচ পরিশোধ করছি, এটা আমাদের দিতে হবে পরিবহন খরচ, কারণ ডেস্টিনেশন লেখা ছিল, এই কারণে পরিবহনের জাবেদাটা হবে। এটাকে আমরা বলবো ফ্রেট আউট, ফ্রেট আউট অথবা ডেলিভারি এক্সপেন্স, যেটা লেখো। ফ্রেট আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট, পরিশোধ করছি হলো ডেলিভারি চার্জ 5,000 টাকা। এটাকে অনেক ভাবে লেখা যায়, কেউ লিখবো ডেলিভারি এক্সপেন্স ডেবিট, ট্রান্সপোর্টেশন আউট ডেবিট, বিক্রয় পরিবহনের বিকল্প যতগুলো নাম, ক্যারিজ আউটওয়্যার ডেবিট, দেখো 5টা নাম মনে রাখবা, বিক্রয় পরিবহনের 5টা নাম, ফ্রেট আউট, ক্যারিজ আউটওয়্যার, ট্রান্সপোর্টেশন আউট, ডেলিভারি এক্সপেন্স, এগুলো সবই হলো বিক্রয় পরিবহন। তারপরে হলো জানুয়ারি 25, এই পরিবহনের জাবেদাটা হইছে কারণ এফওবি ডেস্টিনেশন লেখা ছিল, কিসের ক্ষেত্রে, এই 22 তারিখের পারচেজের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে ডেস্টিনেশন লেখা থাকলে পরিবহনের জাবেদা দিতে হয়, তাই পরিবহনের জাবেদা দিয়েছি বিক্রয় পরিবহন ডেবিট, ক্যাশ ক্রেডিট, কারণ ডেস্টিনেশনের চুক্তি হলো যে বেচবো হ্যাঁ পরিবহন খরচ দিব, আর 22 তারিখে আমরা বেচছি তাই আমরা গ্রাহকের বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো, মানে গোডাউনে পৌঁছায় দিব। 25 তারিখে বলছে পেড ফুল ফর মার্চেন্ট পারচেজ অন জানুয়ারি 15, জানুয়ারি 15 তারিখে যে পণ্যটা আমরা কিনলাম সেটা আজকে পরিশোধ করে দিছি, এটা বলছে। এখন 15 তারিখ নিয়ে একটু বিশ্লেষণ দেখতে হবে আমাদের। 15 তারিখ, 25 তারিখে বলছে 15 তারিখে যেটা কিনছি সেটা ফেরত, তো আমাদের কাজ কি জানো, 15 তারিখ, জানুয়ারি 15 তারিখ, আমি আবার একবার বুঝাই দিই, জানুয়ারির 15 তারিখ ভালো করে খেয়াল করো, জানুয়ারি 15 তারিখে আমরা পণ্য কিনছিলাম 1 লাখ টাকার, কিন্তু আমরা 1 লাখের জায়গায় লিখছিলাম 98,000, এই 1 লাখ নিজে 100%, এটা হলো 98%, কারণ মাঝখানটা 2% উধাও হয়ে গেছিল, কারণ এটা পারচেজ প্রাইস মেথড,
পারচেজ প্রাইস মেথড বা নিট পারচেজ মেথড যেটাই বলো। ডিসকাউন্ট আমরা কাইটা রাখছিলাম, বলছিলাম যে ঠিক আছে আপনি বলছেন আমরা 1 লাখ টাকার পণ্যে 2% ডিসকাউন্ট, তাহলে কাইটা রাখেন, এখন থেকে কাইটা রাখেন। আমরা কিন্তু রিয়েল লাইফে এই পদ্ধতিতে অঙ্ক করি, কারণ একটা প্রোডাক্ট যখন দোকানে যেয়ে দেখি যে একটা প্রোডাক্টের দাম 5,000, ডিসকাউন্ট আছে 500 টাকা, যদি ওটা কিনি তখন আমরা তাদেরকে 4500 টাকা দিই। এই পদ্ধতিতে আমাদের দেশে কিন্তু পণ্য ক্রয় বিক্রয় হয়, মানে নিট বেসিসে, গ্রস বেসিসে আমাদের দেশে পণ্য ক্রয় বিক্রয় হয় না। আচ্ছা যাই হোক, এখন তারপরে এই 15 তারিখ থেকে দেখতে হবে আমি কোনো ফেরত দিয়েছি কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই ফেরত দিয়েছি হলো 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে আমরা পণ্য ফেরত দিয়ে দিছি 20 তারিখে 30,000 টাকা। তবে 30,000 পুরা দেই নাই, 30,000-এর 29,400 দিছিলাম, কারণ কাইটা রাখছিলাম এটার উপরে 2%, হ্যাঁ নিচে হলো 100%, হ্যাঁ হইলো 98%, মাঝখান দিয়া উদাও হয়ে গেছে 2%। তাহলে বিষয়টা যদি বলি আমাদের কাছে কত টাকা পাই, দুই ভাবে বলতে পারি। 1 লাখ টাকা পাই, তো তার মধ্যে থেকে 30,000 টাকা ফেরত দিয়ে দিছি, তার মানে এই ব্যক্তিরা আমাদের কাছে 70,000 পায়। বাস্তবে 70,000 পায় না, কারণ আমরা ডিসকাউন্টের কথা বলছে, তো বাস্তবে পায় হইলো এইটা। তাহলে 98,000 মাইনাস 29,400, 98,000 থেকে যদি আমরা 98,000 থেকে যদি আমরা 29,400 বাদ দেই, তাহলে থাকে 68,600। তার মানে আমাদের কাছে অ্যাকাউন্টস পেবল পাওনাদার 68,600 টাকা পায়, আসলে পায় 68,600। যদি আমি ডিসকাউন্ট সময় মতো টাকা দিয়ে থাকি, যদি সময় মতো টাকা না দেই তাইলে পাই হইলো কত, 70,000। আর যদি সময় মতো টাকা দিয়ে থাকি তাইলে পাই হইলো 68,600। এখন আমরা দেখবো সময় মতো টাকা দিছি কিনা। আমরা আজকে টাকা দিছি 25 তারিখে, আর পণ্যটা কিনছিলাম হইলো 15 তারিখে, শর্ত ছিল 10 দিন। তাহলে আমরা 15 তারিখের সাথে 10 যোগ করলে আমরা পাইতেছি 25 তারিখ। আমরা অবশ্যই সময় মতো টাকা দিয়ে দিছি 25 তারিখে। যদি সময় মতো টাকা দেই তাহলে আমার কাছে পাই হইলো এইটা, 68,600। যদি সময় মতো না দিতে পারতাম তাহলে পাইতো 70,000। কইতো ডিসকাউন্ট ডিসকাউন্ট বাদ, আপনি সময় মতো টাকা দেন নাই। এখন আমরা যেহেতু সময় মতো টাকা দিছি, তাহলে আমরা এই লেনদেনটা করব। আর টাকা দিলে টাকা চলে যায়, টাকা দিতে হয় পাওনাদারকে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, কত টাকা এইভাবে বিয়োগ কইরা দেখায় দিবা। পরীক্ষার হলে দেখায় দাও, কোনো আপত্তি নাই। 98,000 থেকে এটা বিয়োগ, অ্যান্সার কবে দুই ভাবে বের করা যায়, বিয়োগ করলে 68,600, 68,600। এটা বের করার আরেকটা পদ্ধতি এরকম, 1 লাখ মাইনাস 30,000 ইন্টু 98%। তোমরা যদি এইভাবেও বের করো কোনো আপত্তি নাই, এভাবে করতে পারো। 1 লাখ মাইনাস 30,000 ইন্টু 98%, একই আসবে অ্যান্সার। 24 তারিখে 22 তারিখ, 25 তারিখ গেল, লাস্ট ওয়ান জানুয়ারি মাসের এটুকু আশা করি উঠাইছো তোমরা। এরপরে শেষ বলছে জানুয়ারি 30, জানুয়ারি 30 তারিখে বলছে রিসিভ পার্ট অফ পেমেন্ট অন অ্যাকাউন্ট ফর কাস্টমার, টাকা 10,000, 50,000। একজন গ্রাহকের কাছ থেকে 50,000 টাকা পাওয়া গেল, মানে অ্যাকাউন্টে পুরো টাকা পাই নাই, কিছু টাকা পাইছি। আচ্ছা, কিছু টাকা পাই আর যত টাকা পাই, কথা হলো পাইছি, তো পাইলে টাকা আইছে, পাইলে টাকা আসছে। এখন আমরা টাকা যে পাইছি সে টাকাটা আসছে, এটার জন্য জাবেদা দিয়ে দিব। এখন এটা কয় তারিখের টাকা, 30 তারিখে, তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট, টাকা আসছে না, ক্যাশ ডেবিট 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট টাকা 50,000। এটা শেষ। নিট প্রাইজের মতো অঙ্ক আছে সিমিলার, একটা কইরো তোমরা, আমি বলে দেই কয়েকটা অঙ্ক। নিট প্রাইজের মতো হলো হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক HW সিমিলার অঙ্ক করবা 8।
নেট প্রাইজের মতো অঙ্ক 8। আটের পরে হইল বারো। 8, 12, 13 কইরো, 13 নেট প্রাইজ না, নর্মাল অঙ্ক। 12 কইরো, আর এমনি আরেকটা এইচডাব্লিউ সাধারণ অঙ্ক হলো 13। এগুলো হোমওয়ার্ক কইরো। এর আগে 3টা অঙ্ক দিছিলাম, তোমরা করছো কিনা তো আমারে কব নাই, গ্রুপ গ্রুপে দেও না। পরীক্ষা এসে পড়াশোনা ছাইরা দিছো, মানুষ পড়া বাড়াইছে, তোমরা পড়াশোনা ছাইরা দিছো। 13, 14, 14 সেম অঙ্ক। এই যে এটা 14 নম্বর সেম অঙ্ক, নিট প্রাইজ মেথড। এ পর্যন্ত কইরো। একুশ নাম্বার অঙ্কটা আমরা একটু করি। 21, চলো 21 নাম্বারের দিকে যাই। এরকম একটা অঙ্ক দেখি। 21 নাম্বার, 21, 22, 23 এগুলো সেম অঙ্ক। 21, 22, 23 সবগুলো সেম অঙ্ক। কালকে আমরা রেশিও অ্যানালাইসিস করব। রেশিও কালকে করে কালকেই শেষ করে দিব। রেশিও 1 ঘন্টা করলেই আমি পুরো চাপটা শেষ করে দিতে পারবো। রেশিওর অঙ্ক, অনুপাতের অঙ্ক করছো এর আগে তোমরা? কেউ কি করছো? করছিলাম তো স্যার। স্যার মন নাই, ভুলাই আছি। আচ্ছা, অনুপাতের অঙ্ক করাই দিলে অনুপাত থেকে একটা কমন পালাই, বা পার্টসিতে মনে হয় কমন পাইবা অনুপাতের অঙ্ক। আমগো বলতে কেউ রয়েছে না, আমি আছি আর আমি আর রাত নাই, দুইজন ক্লাস করতেছি। বাকিরা তো খবর নাই, না স্যার, রাত মনে নাই হয় আজকে ব্যস্ত সবাই। যাই হোক, না স্যার, হঠাৎ করে তো রেগুলার ক্লাস হইতাছে না, এর জন্য আর কি সবাই আর কি ক্লাস আর আসে না। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন ক্লাস গ্যাপ গেল না, হুম। এর জন্য আর কি সবাই মনে করে যে ক্লাস হইব না, এটা ওইটা। না, এই এখন এখন রেগুলার করাই দিব মনে, স্যার পরীক্ষার আছে আগে। তো আর এক সপ্তাহ পরীক্ষা শুরু। হ্যাঁ, তা তো অবশ্যই। যে কয়দিন আছে এই কয়দিন করাই, তাহলে তো হয়ে যাবো। ইনশাল্লাহ স্যার। এই কয়দিন করাই, তারপর অ্যাকাউন্টিং এর আগে যে ক্লাস, পরীক্ষার আগে যে কয়দিন বাকি ওই কয়দিনের থেকে একটু করাই, এমনি করলেই হয়ে যাবো। স্যার এখন ছুটি দেন। ওদেরকে আজকে একটু কইয়া দিও তোমরা গ্রুপে তাহলে, হ্যাঁ। ওদেরকে আজকে একটু আচ্ছা কইয়া দিও স্যার। যে কালকে রেশিওর অঙ্ক করাবো। আর আজকে যে কয়টা অঙ্ক করাইলাম না, এর থেকে